সামনে কথা বলতে এসেছি। দিন যত গড়াচ্ছে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব তত অনিশ্চিত হয়ে পড়ছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজ বড্ড মনে পড়ছে বিএনপি নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের কথা। তিনি গত 10 মে বলেছিলেন, আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কাল বিএনপিকেও নিষিদ্ধ করবে বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আজকে বাংলাদেশে যত সহিংস ঘটনা ঘটছে এর প্রধান নেতৃত্বে বিএনপি। হ্যাঁ, অনেকে বিএনপি পন্থী বা যারা অন্যান্য এখনকার পন্থী যারা আছেন তারা বলবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বলেন কেন। গতকালকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তাতে আমি বিশেষ করে 3টি দল বিএনপি, জামাত, এনসিপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। একজন বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কেন? ভাই, আওয়ামী লীগ এখন অতীত। আওয়ামী লীগের অপকর্মের কারণে যতই মেটিকুলাস বলি, এ বলি সে বলি, মেটিকুলাস প্ল্যান তো করবেই। আওয়ামী লীগের অপকর্ম ছিল, অস্বীকার করবার কোনো উপায় নেই। আজকে দেশে এই যে ভয়ঙ্কর একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে, আওয়ামী লীগ এখন নির্বাসিত দল। এই নির্বাসিত দলের দায়িত্বকে অন্যকে চাপাবেন আপনি ওই পরিস্থিতি তৈরি করেছেন, দোষটা আপনার, যার কারণে আজকে আপনি নির্বাসিত দল হয়েছেন। আওয়ামী লীগ এই মুহূর্তে অতীত, ভবিষ্যতে কখন আসবে তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব। এখন যারা আছে তাদের নিয়ে আলোচনা। আপনারা জানেন যে আপনারা বিশেষ করে গতকালকে একটি ভিডিও ভাইরাল হওয়া, মিটফোর্ডে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করার যে ভিডিওটি, সেই ভিডিওটি দেখবার মতো নয়। এমন নৃশংস ঘটনা, এটি তো একটি ঘটনা, এরকম শত শত হাজার হাজার ঘটনার জন্ম দিয়েছে গত 11 মাসে বিএনপির নেতৃত্বে এগুলো ঘটছে। এখন যদি এনসিপি বলে যে না আমরা করিনি, এগুলো সব বিএনপি করছে, জামাত যদি বলে যে আমরা করিনি, এগুলো সব বিএনপি করছে, এনসিপি করে, জামাতও করে, তাদেরটা প্রকাশ্যে আসে না। বিশেষ করে জামাত অত্যন্ত কৌশলী হবার কারণে তাদের নেতিবাচক কর্মগুলো সামনে আসে না, কখনো কখনো আসে। জামাত, এনসিপি, বিএনপি অপকর্ম করছে, আর এতে অপকর্মের প্রচার বিভাগের দায়িত্ব পালন করছে জামাত এবং এনসিপি, যার কারণে বিএনপির অপকর্মগুলো সামনে আসছে। কিন্তু বিএনপি একটা বোকা দল হবার কারণে আজকে 18 বছর যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছে। বিগত আওয়ামী লীগ সরকারকে পতনে কোনো ভূমিকা পালন করতে পারেনি, এবং আজকে যখন দেখছে যে আওয়ামী লীগ নেই, তখন সীমাহীন মব তৈরি করছে সারা বাংলাদেশে। গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি উদাহরণ, এরকম হাজার হাজার শত শত আছে। গতকালকে ঘটনা ঘটবার পরে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সারা বাংলাদেশে কি হওয়া উচিত? সরকারের বিরুদ্ধে মিছিল হওয়া উচিত, প্রতিবাদ হওয়া উচিত। সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারছে না, সেটি হওয়া উচিত। কিন্তু কি হয়েছে? গতকালকে যেটি হয়েছে সেটি বিএনপির বিরুদ্ধে স্লোগান হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখান থেকে প্রতিবাদের ঝড় ওঠেনি। এবং সব অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তারেক রহমানকে, বিএনপিকে। ইতিমধ্যে বিএনপি কিংবা তারেক রহমান মিটফোর্ড কাণ্ডে যারা জড়িত ছিলেন তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বিএনপি প্রচুর ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে গত 11 মাসে 4000-এর অধিক তাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আবার মজার বিষয়, ব্যবস্থা নেয় সামনে দিয়ে, পেছন থেকে তারা আবার ফিরে আসে, তাদের বহিষ্কারাদেশ, শাস্তি প্রত্যাহার করা হয়, এমন ঘটনাও ঘটছে। যার কারণে মব বন্ধ হচ্ছে না। বিএনপির যারা এই অপকর্মগুলা করছেন তারা ভাবছেন যে আজকে বহিষ্কার করবে, 7 দিন পরে আমাকে পেছনের দরজাতে ঢুকিয়ে নেবে। সেই জায়গা থেকে অপকর্মগুলা বন্ধ হচ্ছে না। আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে
আওয়ামী লীগ নাই, আমি বলছি যে আওয়ামী লীগ অতীত। বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো ছোট ছোট রাজনৈতিক দল, এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো দ্বারাই বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। আমি বলবো যে আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বেশি বিপদে বিএনপি। দুদিন আগে ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছিলেন যে বিএনপি কি 5 নম্বর দল। বলেছিলেন এই জন্য যে ঐকমত্য কমিশনে থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে যে দলগুলোর কোনো ধরনের কোনো সমর্থন নেই, ওয়ান ম্যান ওয়ান পার্টি দল, যেমন গণসংহতি আন্দোলনের একজন কি যেন আছে, জুনায়েদ সাকি, বা এরকম এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি সাংবাদিকদের সাথে কথা বলবার সুযোগ পায় না, কথা বলে জুনায়েদ সাকিরা। যার কারণে সালাউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেছিলেন যে বিএনপি কি 5 নম্বর দল। আজকে অবস্থাটা কিন্তু এরকমই হয়ে গেছে। বিএনপি 5 নম্বর দলের কাতারেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে, এবং বিএনপি ছাড়া বাকি যে দলগুলো আছে তারা সবাই মিলে বিএনপিকে সে পথে নিয়ে যাবারই সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি স্বপ্ন দেখতো যে আওয়ামী লীগ বিদায় মানে বিএনপি ক্ষমতায়, কিন্তু আজ ক্রমেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। এভাবে আসলে রাজনীতি হয় না। আজকে ধরুন 1 বছর হয়ে গেছে, বিএনপি প্রধান তারেক রহমান বিএনপির প্রধান, খালেদা জিয়া কার্যত প্রধান হলেও তিনি আসলে এখন অতীত। তিনি শারীরিক মানসিক অবস্থার কারণে তিনি খানিকটা অতীত। আওয়ামী লীগ যেমন অতীত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীত। প্রধান কাণ্ডারিকে তারেক রহমান বিদেশ থেকে বসে নির্দেশ দেন, আদেশ দেয়, সেই আদেশ নির্দেশ পালিত হয়। এইভাবে রাজনীতি হয় না। তারেক রহমানের রাজনীতি করতে হলে দেশে আসতে হবে। আজকে 1 বছর আওয়ামী লীগ চলে গেছে, এখন পর্যন্ত তিনি দেশে আসেননি। তিনি দেশে কেন আসছেন না, তার নামে কোনো এখন মামলা নেই, তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন। সেই জায়গা থেকেও তিনি দেশে আসছেন না। তিনি কবে আসবেন কেউ জানে না, কেউ বলতে পারে না। বিএনপির নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার সূত্রের খবরও বলে যে তিনি কবে আসবেন বলতে পারেন না। তিনি সুবিধাজনক সময়ে আসবেন এটি বলেন তারা। তিনি কি আদৌ আসবেন? তাকে কি এই যে বিএনপির বাইরে যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো আসতে দেবে? আসতে যে দেবে না, গতকালকে তার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা দেখেছি। সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ে মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। বিশেষ করে গতকালকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার এগেনস্টে, এবং প্রতিনিয়ত মব ক্রিয়েটের এগেনস্টে। অথচ এই মব নিয়ে আমরা গতকালকে সরকারের বিরুদ্ধে, সরকার এর প্রধান কাঠগড়ায় এই মুহূর্তে দাঁড়াবে সরকার। বিএনপি যদি এই মব ক্রিয়েট করে থাকে, সরকার কেন বিএনপিকে কন্ট্রোল করতে পারছে না? এর দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই, বিক্ষোভ নেই। বিএনপির বিরুদ্ধে আন্দোলন, বিক্ষোভ। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকেও আক্ষেপ করে বলেছেন যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, তারপরেও এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপরে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। আপনার দলের কর্মী নেতা ঘটনাটি ঘটিয়েছে, দায় আপনার উপরে চাপবে। আপনারা মব দলীয়ভাবে মব বন্ধ করতে পারছেন না সারা বাংলাদেশে। মবের নেতৃত্ব দিচ্ছে বিএনপি, এনসিপি তো নাই। এনসিপি তো সারা দেশে সংখ্যা কত, আর এনসিপি ম্যাক্সিমাম স্টুডেন্ট। আর জামাত আছে, জামাতের মব সেটিও আছে, কিন্তু সেটি প্রকাশ্যে আসে না। সেই জায়গায় মূল কাঠগড়ায় বিএনপি। আজকে যদি বিএনপিকে নিষিদ্ধ করে, এইভাবে যদি যুবদল ছাত্রদলকে নিষিদ্ধ করে, কিংবা সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে যদি বাকি ছাত্ররা বের করে দেয়, তাহলে কি করবেন? তাহলে কি অবাক হবেন? বিএনপির কি সেই পাল্টা ব্যবস্থা নেবার মতো কি শক্তি সামর্থ্য আছে? নেই, থাকবে না তো। কারণ প্রধান যিনি ব্যক্তিত্ব, তিনি বিদেশে বসে আছেন। তিনি বিদেশে বসে দিন গুনছেন, স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী কবে হবেন, প্রধানমন্ত্রী হিসেবে গিয়ে শপথ নেবেন। সেই স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হবে।
বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের জল কাদা মাটিতে মিশে এখানে সংগ্রাম করে রাজনীতি করতে হবে, কিন্তু বিএনপি সেই জায়গা থেকে পিছিয়ে আছে, যার দরুন বিএনপি প্রধান তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের যে স্বপ্নটি সেটি মনে হয় দূর থেকে দূরে সরে যাচ্ছে। সামনের দিনগুলোতে বিএনপির জন্য আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে। আওয়ামী লীগ যেমন নির্বাসনে চলে গেছে, বিএনপি কি নির্বাসনে যায়? বিএনপিও এক প্রকার নির্বাসনে আছে, কারণ প্রধান নেতা যেহেতু নির্বাসন থেকে এখনো পর্যন্ত দেশে ফিরছেন না, নির্বাসনেই আছেন। এই নির্বাসনটা কি শেষ হবে? এটি কিন্তু বড় প্রশ্ন। এখন সামনের দিনে দেখা যাক যে কি হয়, আমরা সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। 24-এর ছাত্র জনতার আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে শেখ হাসিনা নিজে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের উপরে, এমন দাবি করে যে অডিওটি লিক করা হয়েছে বিবিসির নিউজে, সেই ঘটনা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথমবারের মতন যে অভিযোগ গঠন করা হলো, সে বিষয়ে এই মুহূর্তে ভারতের মনোভাব কি? ভারতকে শেখ হাসিনার বিষয়ে তার মানসিকতা কোনো পরিবর্তন ঘটিয়েছে? কি করতে চাইছে মোদী সরকার? এরকম প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে এই ধরনের প্রশ্নের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে সেই বিবিসিতেই নতুন একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ভারতের মনোভাব সম্পর্কে। ভারত আসলে কতটা মৌলিক পরিবর্তন ঘটাতে চাইছে। তবে রিপোর্টে যেটি বলা হচ্ছে, যেটি দাবি করা হচ্ছে, ভারত তার অবস্থানের ন্যূনতম কোনো পরিবর্তন ঘটায়নি। এমনকি শেখ হাসিনা নিজে যে এইসব ঘটনার পরে লাইভ অনুষ্ঠানে এলেন, আওয়ামী লীগের ফেসবুক এবং আওয়ামী লীগের ইউটিউবে যে বক্তব্য দিয়েছেন, সেখানেও তিনি এইসব নিয়ে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। এবং আমরা জানি যে বিবিসির এই রিপোর্টের পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন তা হচ্ছে এরকম যে বিবিসির এই রিপোর্টের পরে বা এই অডিও ফাঁস হওয়ার পর স্পষ্টভাবে প্রমাণিত যে শেখ হাসিনা নিজে হত্যাকাণ্ডের নির্দেশদাতা, এবং এই পরিস্থিতিতে ভারতের যে আর টালবাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত। বাংলাদেশ এমন দাবি করতে পারে এবং ভারত তাতে নিশ্চয়ই সমর্থন দেবে, এমন মন্তব্য করা হয়েছিল। কিন্তু তাতে আসলে কোনো কাজের কাজ হচ্ছে না বা হবে না। উপরন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া তো নেই, প্রত্যর্পণের বিষয়টিও নতুন করে ভাববার কোনো কিছু নেই, এমনটি দাবি করছেন বা বলছেন মোদী সরকারের নীতি নির্ধারকরা কিংবা ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকরা, এমনটি জানাচ্ছে বিবিসি। বিবিসি বলছে যে ভারত সরকারের নীতি নির্ধারক এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার করে বলেছেন যে এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। অর্থাৎ তারা তাদের ইন্টারনাল যে নীতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই নীতি থেকে সরে আসার মতো আসলে তেমন কিছু ঘটেনি। তাদের যুক্তি হচ্ছে শেখ হাসিনার যে অডিও রেকর্ড ফাঁস করা হয়েছে এটা যদি সত্যি হয়েও থাকে, তিনি যদি ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েও থাকেন, তাতে শেখ হাসিনাকে যে নীতিভিত্তিতে ভারত অতিথি হিসেবে গ্রহণ করেছে, রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার সাথে এটি কোনো বিরোধ ঘটে না। এই অডিও রেকর্ড বাংলাদেশের বিষয়, অডিও রেকর্ড ফাঁস করার বিষয় বা গুলি করার নির্দেশ না নির্দেশ দেওয়া, এগুলো সব একান্ত শেখ হাসিনা সরকারের বিষয়। এবং তাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীদের যাদেরকে অভিযুক্ত করার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে তা নিয়ে যেহেতু যথেষ্ট ধরনের সংশয় রয়েছে, প্রশ্ন উঠেছে, অতএব সেটির দিকেও ভারত সরকার কর্ণপাত করছে না। বিবিসি একজন শীর্ষ কর্মকর্তার
মোদী সরকারের একজন শীর্ষ কর্মকর্তার মন্তব্য তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি ঠিকই রয়েছে। এখন এক রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি অন্য রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়ে থাকে এবং ওই রাষ্ট্র যদি তার আদালতের মাধ্যমে প্রমাণ করে যে তিনি অভিযুক্ত, তাকে ফেরত চান, সেক্ষেত্রেও ফেরত নাও দিতে পারে আশ্রয় দেওয়া রাষ্ট্রটি। যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রটি মনে করে যে তার বিরুদ্ধে যেই অভিযোগ উত্থাপিত হয়েছে, যেই রায় দেয়া হয়েছে সেটি যুক্তিসঙ্গত নয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সেক্ষেত্রে তারা তাকে ফেরত দিতে নাও পারে। এবং আরও যে বড় যুক্তি সরকারের কর্মকর্তারা, ভারত সরকারের কর্মকর্তারা তুলে ধরছেন তা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন এবং তিনিই ভারতের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি, ভারতের পরীক্ষিত বন্ধু, তাকে ভারত বিপদের মুখে ফেলে দিতে পারে না। কেন দিবে না ভারত বিপদের মুখে ফেলে? কারণটি হচ্ছে, বাংলাদেশ সরকারের অন্য কোনো সরকার প্রধান অথবা অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মনে করতে পারেন ভারতের স্বভাবই সম্ভবত এটি, যেহেতু তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন তারা শেখ হাসিনার সাথে যে কোনো ধরনের আচরণ করতে পারে, এই আচরণটা অন্য সবার সাথেও করতে পারে। এই জায়গা থেকে ভারত সম্পর্কে একটা ভুল মেসেজ যেতে পারে অন্য সবার মাঝে। অতএব ভারত তার জায়গা থেকে সরবে না। প্রিয় দর্শক, এই কথাটা আমি আপনাদের সামনে অসংখ্যবার যেহেতু বলেছি, সেহেতু আপনাদের মনে থাকার কথা যে সবসময় বলার চেষ্টা করেছি, ভারত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য যত দূর যাওয়ার প্রয়োজন তত দূর যাবে। ভারত যদি তার স্বার্থের জায়গায় দেখে যে না, অন্যের উপর আস্থা স্থাপন করা যাচ্ছে, বিশ্বাস স্থাপন করা যাচ্ছে, সেটি অন্য বিষয়। কিন্তু আপাতত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য যতটুকু যা করার করবে, এবং সেটি আবার প্রমাণিত হলো। এবং যারা বিভিন্ন ধরনের নীতি নৈতিকতা কথা বলছেন, আইন কানুনের কথা বলছেন, রাজনৈতিক আশ্রয় বা অতিথির কথা বলছেন, এই সব কিছু যে একেবারে বলার জন্য বলা, সেটি আবার ভারতের শীর্ষ স্থানীয় রাজনীতিবিদরা বা সরকারি পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা মনে করিয়ে দিচ্ছেন, নাম না প্রকাশ করার শর্তে, যে বিষয়টি আসলেই রাজনৈতিক। অর্থাৎ দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সেই জায়গা থেকেই তারা আপাতত শেখ হাসিনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো মৌলিক পরিবর্তন ঘটাবে না। এবং আমাদের নিশ্চয় মনে আছে, গত মাসেই লন্ডনের চ্যাথাম হাউসে যে অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছিলেন, সেখানে তিনি অকপটে বলেছেন নরেন্দ্র মোদীর মনোভাবের কথা। তিনি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়ে অনুরোধ করেছিলেন। তার প্রত্যুত্তরে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা কারোর খোলা মুখ বন্ধ করতে পারি না। অতএব সেই অবস্থানেই ভারত এখনো পর্যন্ত রয়েছে। এখন কথা হচ্ছে যে মাঝে তো আমরা শুনেছিলাম যে ভারত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে চায়। আমরা জানি যে কদিন আগে ভারতের নিযুক্ত আমাদের যে হাই কমিশনার, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। আবার এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কমিটির সভাপতি, যিনি কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর, তার সভাপতিত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভারতের বর্তমান এবং সাবেক কূটনীতিবিদদের অনেকে উপস্থিত ছিলেন। তারা সবাই একটি জায়গায় এসে একমত পোষণ করেছেন যে এইভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করা যায় না। কোন সম্পর্ক? যেই সম্পর্ক তলানিতে রয়েছে। অতএব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা বুঝতে পারছি, ওগুলো সেফ আলোচনা করার জন্যই আলোচনা। ভারতের একাধিক শীর্ষ নেতা, সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যে মনোভাব আমরা শুনে এসেছি, সেই জায়গাতেই ভারত রয়েছে। এবং এই যে অডিও রেকর্ড ফাঁস বিবিসিতে, সেটি সম্পর্কেও হয়তো কোনো ধরনের প্রতিক্রিয়া আসবে। সেই প্রতিক্রিয়া অবশ্যই ইতিবাচক, এটি আমরা ধরে নিতে পারি। নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
রণধীর জয়সাল যে নিয়মিত কথা বলে যাচ্ছেন তাদের নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে শেখ হাসিনা বিষয়ে, সেখানেও নিশ্চয়ই এ বিষয়ে প্রশ্ন উঠবে এবং তিনি যথারীতি একই ধরনের মন্তব্য করবেন, এটুকু আমরা মোটামুটি কোনো ধরনের সন্দেহ ছাড়াই মন্তব্য করতে পারি।